আমাদের বন্ধু নীলুর সঙ্গে কোথাও বেড়াতে গেলেই কোনো একটা দুর্ঘটনা ঘটেই থাকে। ঘাটশিলায় গিয়ে মিহিরের হাত ভেঙেছিল। যোশীডিতে যেবারে গেলাম সেবারে শরৎ টাঙা থেকে পড়ে গিয়ে মাথায় বেশ চোট পেয়েছিল। আর একবার তো আমরা রাঁচির রাস্তায় বাস উল্টে মরে যেতে যেতে বেঁচে গিয়েছি। অবশ্য এসব ঘটনার জন্য নীলুকে পুরোপুরি দায়ী করা উচিত নয়। তার এইমাত্র অপরাধ সে ঘাটশিলায় সুবর্ণরেখার পিছল পাথরে পা দিয়ে দিয়ে এগিয়ে যাওয়ার পথটা আমাদের দেখিয়ে দিয়েছিল। কিংবা যোশীডিতে যে টাঙাটা চাকা ভেঙে রাস্তার মধ্যে কাত হয়ে পড়ে গিয়েছিল, দুর্ভাগ্যক্রমে সে টাঙাটা নীলুই ভাড়া করেছিল। রাঁচির বাস সম্পর্কেও একই কথা। নীলুই আমাদের সন্ধ্যের বাস ধরার জন্য টেনে নিয়ে গিয়েছিল। এইসব ঘটনাকে আমরা নীলুর সঙ্গে একটা যোগসূত্র জড়িয়ে দিলেও সেটা নিতান্তই পরিহাস। যে ঘটনা স্বাভাবিক দুর্ঘটনা হিসাবে ঘটতেই পারত, তার সঙ্গে নীলুকে জড়ানো অনুচিত। তবু আমরা ঠাট্টা করেই বলতাম নীলু একটা অপয়া। নীলু এসব কথায় কান করতো না, রাগও করতো না। সেবার ঘটনাটা ঘটেছিল অন্য রকম। এর জন্য নীলু কতটা দায়ী বা কতটা দায়ী নয় তাও আমি জানি না, কিন্তু যা ঘটেছিল তার আদি থেকে অস্ত পর্যন্ত নীলুরই মূল ভূমিকা ছিল। ক্রিসমাসের দিন 4-5 ছুটির মুখে নীলু এসে বলল, চল কাছাকাছি কোথাও একটা ঘুরে আসা যাক। মিহির আর শরৎ ভাবছিল শীতের দিনে হরিহরদের গালুডি থেকে বেরিয়ে আসবে। শরৎ বলল, কাছাকাছি জায়গাটা কোথায়? নীলু বলল, আরে ভেরি নিয়ার, সীতারামপুর থেকে মাত্র কয়েকটা স্টেশন। আমি বললাম, সেখানে কি আছে? নীলু বলল, আরে সাংঘাতিক লোনলি, একেবারে ফাঁকা মাঠ, শীতের ঠান্ডায় হিমে জমে গিয়ে, মানে যাকে বলে ফার্স্ট ক্লাস মুরগি, আর শুনেছি টেরিফিক চমচম পাওয়া যায়। শরৎ ফাঁকা মাঠের ভক্ত, কাব্যে তার মতি আছে। মিহির মুরগি রাঁধে চমৎকার। কিন্তু এসব কথা নয়। 2-4 দিনের জন্য শীতের হাওয়া গায়ে লাগিয়ে আসার জন্য আমরা সবাই উৎসাহী ছিলাম। অতএব যথাসময়ে যাত্রা করা গেল। রেলের টাইম টেবিলে এই স্টেশনের নামটি আছে কি না আমি জানি না, হয়তো আছে, কিন্তু তার নাম আমার পক্ষে বলা সম্ভব নয়। আমরা ট্রেন থেকে নেমেছিলাম সন্ধ্যের পর। ফাঁকা স্টেশনে 2-1টা বাতি টিমটিম করে জ্বললেও হালকা জ্যোৎস্না এবং ঘন কুয়াশার মধ্যে স্টেশনের সাইনবোর্ড আমাদের চোখে পড়েনি। জায়গাটা আশ্চর্য রকমের নিরিবিলি। মনে হয় যেন জগৎ সংসারের স্থূল স্পর্শ থেকে এক প্রান্তে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। ছায়ার মতো 2-1টি রেল কোয়ার্টার, টিলার মতো উঁচু জায়গায় ছোট স্টেশন ঘর, বাইরে 2-4টে খাপড়া ছাওয়া দোকান, টিমটিমে লণ্ঠনের আলো। গাড়ি ঘোড়ার কোনো চিহ্ন কোথাও ছিল না। নিজেদের বিছানা সুটকেস নিজেরাই বয়ে প্রায় সিকি মাইল টাক পথ এগিয়ে আমরা যে বাড়িটায় ঢুকলাম, সে বাড়িতে মানুষ ছিল। মোটামুটি আমাদের পক্ষে চলনসই বাড়ি। মাথার উপর টালি, মাঝারি মাপের একখানা ঘর, সামনে বারান্দা আর উঠোন। বাড়ির বাইরে কুয়োতলা। যে মানুষটি আমাদের অভ্যর্থনা করল তার বয়স হয়েছে। এ বাড়িরই রক্ষক, অর্থাৎ মালি বলা যায়। বাড়ির ব্যবস্থা নীলুই করেছিল। নীলু জনতা স্টোভ ধরিয়ে চায়ের জল চড়িয়ে দিল। ঘরটা মোটামুটি পরিষ্কারই ছিল। গোটা 2 পুরনো তক্তাপোষ, সেগুলো জুড়ে আমাদের বিছানা পাতা হয়ে গেল। মোম আর লণ্ঠনের আলোয় হাত মুখ ধুয়ে আমরা যখন কম্বল গায়ে চাপিয়ে বসলাম, তখন মোটামুটি আরামই লাগছিল। চা আর সিগারেট খেতে খেতে শরৎ বলল, রিয়েলি ইট ইজ উইন্টার। মিহির বলল, মস্ত ভুল হয়ে গেল, একটা হুইস্কি আনা উচিত ছিল। আমি বললাম, কম্বলে শীত কাটলে হয়। নীলু চায়ের পর টিফিন ক্যারিয়ারে বয়ে আনা খাবারগুলো একে একে গরম করে নিল। তারপর গল্প গুজবে আরও খানিকটা রাত হলে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। বাইরে বারান্দায় বালতি ভরা জল ছিল। মুখ ধুতে গিয়ে মিহির যখন কুলকুচো করছে আর শরৎ তার হাতের টর্চের আলোটা এপাশে ওপাশে দোলাচ্ছে,
তখনই হঠাৎ তার নজরে পড়ল বারান্দার এক কোণে একটা টিনের সাইনবোর্ড। টর্চের আলোটা সাইনবোর্ডে পড়তেই শরৎ তার হাত আর নাড়াতে পারল না। একইভাবে আলো ফেলে হঠাৎ সে বলল, আরে! তার আরে বলার সঙ্গে সঙ্গে আমি ভালো করে তাকালাম। তাকিয়ে দেখি সাইনবোর্ডে একটা মেয়ের মুখ। স্পষ্ট করে তার চোখ মুখ দেখা যাচ্ছিল না। না দেখা যাওয়ার কারণ রঙের বিবর্ণতা ততটা নয় যতটা মেয়েটির মুখের ভঙ্গি। মুখটা একপাশে হেলানো, একটি মাত্র চোখ, নাক এবং এলানো চুলের গুচ্ছ চোখে পড়েছিল। একপাশে বড় বড় করে লেখা অমলা স্টোর্স। সাইনবোর্ডটা দেখতে দেখতে আমি বললাম, আশ্চর্য! নীলু ততক্ষণে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। মিহিরের মুখ ধোয়া শেষ। মিহির বলল, কি আশ্চর্য? আমি বললাম, ওদিকে দেখ। মিহির সাইনবোর্ডটার দিকে তাকালো। শরৎ তখনও সমানে টর্চের আলো সেদিকে ধরে রেখেছে। মিহির কেমন যেন চমকে উঠল, বলল, মাই গড! নীলু আমাদের ঘাড়ের পাশে এসে গিয়েছিল। বলল, কি রে? বলে সে নিজেই সাইনবোর্ডটার দিকে তাকালো। তাকিয়ে আছে তো তাকিয়ে আছেই। আচমকা সে বলল, স্ট্রেঞ্জ! এই যে আমরা চার বন্ধু অমলা স্টোর্সের সাইনবোর্ডের আঁকা অর্ধ বিবর্ণ মেয়েটির মুখের দিকে তাকিয়ে যে যার মতো অবাক আর বিহ্বল হয়ে গেলাম, তা নিশ্চয়ই কোনো কারণ ছিল। কিন্তু কারণটা কি তখন বোধহয় কেউ স্পষ্ট করে অনুভব করতে পারছিলাম না। কেমন যেন আমরা খানিকটা আড়ষ্ট হয়ে মুখ ধুয়ে নিলাম। মিহির বলল, সেই বুড়োটা কোথায় গেল? নীলু বলল, ও বাড়ি গিয়েছে, কাছেই বাড়ি। আমরা হাত মুখ মুছতে মুছতে চলে এলাম। শরৎ দরজা বন্ধ করে দিল। মিহির বিছানার ওপর থেকে সিগারেটের প্যাকেট তুলে নিয়ে আমাদের দিকে এগিয়ে দিল। আমরা চার বন্ধু পরপর সিগারেট ধরিয়ে নিলাম। সিগারেটে মস্ত টান দিয়ে শরৎ শেষে বলল, এখানে ওই সাইনবোর্ড কি করে এলো? নীলু বলল, মানে নিশ্চয়ই কেউ এনে রেখেছে। শরৎ বলল, এরকম ঘটনা আমি জীবনে দেখিনি। অবাক কাণ্ড মাইরি। মিহির বলল, আমিও থ মেরে গিয়েছি। আমি বললাম, কি করে এমন হয় আমার মাথায় ঢুকছে না। নীলু মুঠো পাকিয়ে সিগারেট টানছিল। ছাদের দিকে মাথা তুলে বিড়বিড় করে বলল, এ শালা যেন ভূতের কারবার। আমরা চারজনই অবাক হয়ে গিয়েছি অমলা স্টোর্সের বিজ্ঞাপনের মেয়েটিকে দেখে। কিন্তু কেন হয়েছি তা আরও কিছুক্ষণ কেউ প্রকাশ করতে পারলাম না। তক্তপোষের ওপর ঢালাও জোড়া বিছানায় চার বন্ধু চুপচাপ বসে প্রথম সিগারেটটা শেষ করে ফেললাম। ঘরের মধ্যে এক কোণে লণ্ঠনটা জ্বলছে মিটমিট করে। ঘরের মধ্যেই শীত এত প্রবল যে বাইরে বোধহয় পশু পাখিও কোথাও নেই। কোথাও কোনো শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম না। একটা কুকুর পর্যন্ত কোথাও ডাকছে না। শরৎ তার কম্বলটা গায়ে জড়িয়ে নিয়ে সাধু বাবার মতন করে বসলো। বলল, ভাই, ওই যে বাইরে অমলা স্টোর্সের সাইনবোর্ডে মেয়েটার মুখ দেখলাম, ওই মুখ আমি আগে দেখেছি। এক্স্যাক্টলি দ্যাট ফেস। মিহির বলল, আরে ওই মেয়ের মুখ তো আমারও চেনা। আমি আর নীলু একই কথা বললাম। আমরা চার বন্ধু একই মেয়েকে চিনি, এটা কিছু অসম্ভব নয়। এরকম 5-7 জনের নাম করে দেওয়া যায়। যেমন কলেজে নীলিমাকে, যদিও নীলিমা আমার আর শরতের সঙ্গে পড়লেও মিহিরদের সঙ্গে পড়তো না। মিহির আর নীলু আলাদা কলেজে পড়তো। আমাদের কলেজে আড্ডা মারতে এসে নীলিমাকে দেখেছে। ইউনিভার্সিটিতে হাসির বেলাতেও একই রকম। সে মিহিরদের হিস্ট্রি ডিপার্টমেন্টে ছিল,
কিন্তু আমরা তাকে দেখেছি। নিরুপমা বৌদি, মিহিরদের পাড়ার সেই স্কুল টিচার, আভা মৈত্র, এরকম কত মেয়ে আছে যারা আমাদের পরিচিত, কিন্তু সেই পরিচয় সমষ্টিগতভাবে একক নয়। অমলা স্টোর্সের মেয়েটির বেলায় আমাদের তেমন কোনো ঘটনা মনে পড়ছিল না। মেয়েটিকে আমরা যেন চিনি, কিন্তু একা একা কোনো দিন একসঙ্গে দুজনেও তাকে দেখিনি। নীলু শরৎকে বলল, তুই ওকে কোথায় দেখেছিস? শরৎ বলল, ভাই, আমি চুঁচুড়োয় একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। বেশি দিনের কথা নয়, গত বর্ষায়, বোধ হয় শ্রাবণ মাসে, আমার মামাতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী। সেখানে প্রথম মেয়েটিকে দেখি। কন্যাপক্ষের মেয়ে, মানে পাত্রীর দিদি, বোধ হয় মাস্তুতো দিদি টিদি হবে। সত্যি বলতে কি, বিয়ে বাড়িতে যত মেয়ে ছিল তার মধ্যে এই মেয়েটি নজর টানে সবার আগে। কেন নজর টানে সে কথা আমায় জিজ্ঞেস করো না, আমি তোমাদের বলতে পারবো না। ওরা অসম্ভব, মানে ওর আর কি, মানে কি বলবো, অসম্ভব একটা চার্ম ছিল। লম্বা, শ্যামলা, ছিপছিপে চেহারা, শ্যামলা রং অত সুন্দর আমি জীবনে দেখিনি। শরীরের গড়ন নিখুঁত, যেমন চোখ মুখ তেমনই হাত পা, স্পেশালি চোখ। লোকে বলে পাখির পালকের মতন টানা টানা চোখ নাকি হয়। আমি সেই প্রথম দেখলাম সত্যি পাখির পালকের মতন চোখ, মনে দুটো কালো কুচকুচ করছে, দাঁত কি অসম্ভব সাদা আর ঝকঝকে। একটাই শুধু অবাক কাণ্ড, বিয়ে বাড়িতে মেয়েটি তার মাথার চুল একেবারে এলো রেখেছিল, খোঁপা নয়, বিনুনি নয়, এমনকি একটা রিবন পর্যন্ত তার মাথায় ছিল না। এমন চমৎকার চুল মেয়েদের দেখা যায়, অদ্ভুত। যেমন ঘন তেমনি কালো, সামান্য কোঁকড়ানো, আর কম করে কোমর ছড়ানো চুল। আমাদের ধারণা হয়েছিল মেয়েটি তার মাথার চুল দেখাবার জন্য এইভাবে রয়েছে। বিয়ে বাড়িতে মেয়েরা অন্যভাবে চুল দেখায়, কিন্তু এমনিভাবে নয়। আমরা নিজেদের মধ্যে বলা বলিও করেছি। মেয়েদের বাড়ির তরফেও কেউ কেউ দেখলাম একই কারণে অখুশি, কিন্তু আমাদের খুঁতখুঁতুনিতে কি আসে যায়। মেয়েটির চুলও তার চার্ম। বলতে নেই, আমি এমনই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে বিয়ে ফিয়ে ভুলে সারাক্ষণ ওকে দেখেছি, যতক্ষণ পেরেছি। আলাপের চেষ্টা করার একটা সুযোগও জুটেছিল। দু চারটে কথা বলার চেষ্টা করতে গিয়ে দেখেছি মেয়েটি শুধু হেসেছে। আমি শালা, টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, প্রেমে পড়ে গিয়েছিলাম। আমাকে এমন করে নাড়া দিয়েছিল মেয়েটি, কি বলবো। পরের দিন আবার কলকাতা থেকে ছুটলাম, নিজে যেচেই বলতে পারিস, বর বউ আনতে চুঁচুড়োয়। গিয়ে দেখি মেয়েটি নেই। ভোরবেলায় তারা বাড়ি ফিরে গিয়েছে। মন টন খারাপ হয়ে গেল। যা শালা, যে জন্যে আসা সেটাই বরবাদ। তারপর আমি মেয়েটির সম্পর্কে অনেক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। শুনেছি ওরা বর্ধমানের লোক, এর বেশি কোনো খবর পাইনি। আমার ভাই এবং ভাইয়ের বউ আমায় আর কিছু বলতে পারেনি বা বলেনি। আজ এতদিন পর একেবারে অবিকল সেই মেয়েটির মুখ আমি ওই ছবির মধ্যে দেখলাম। হয়তো চোখের ভুল, কাল সকালে একবার দেখব। তবে আমি ও মুখ ভুলে যাব এমনটা আমার মনে হয় না। এখানে কি করে কার হাতে ওই মুখের ছবি ফুটে উঠল বুঝতে পারছি না। দোকানের সাইনবোর্ডে অমন সুন্দর মেয়ের মুখ কেউ আঁকে নাকি? ছি ছি। শরৎ যখন কথা বলছিল মিহির খুব চঞ্চল হয়ে উঠেছিল। তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে যেন কিছু প্রতিবাদ করে বলতে চায়। শরৎ তার কথা শেষ করা মাত্র মিহির দুম করে একটা সিগারেট ধরিয়ে বলল, তা কি করে হবে? আমি যে ওকে নিজের চোখে চোর বাগানে দেখেছি।
চোর বাগানে? আমি শুধালাম, আলবাত চোর বাগানে। চোর বাগানে আমার মেজদিরা থাকে, মানে মেজদির শ্বশুর বাড়ি চোর বাগানে। ভাই, সে এক কাহিনী। আমার মেজদির এক ভাসুর বরাবরই পাগলা গোছের, মাথায় ছিটফিট আছে, কিন্তু খুব পণ্ডিত লোক। এনশিয়েন্ট হিস্ট্রির নাম করা ছাত্র ছিলেন এককালে, কলেজে পড়িয়েওছেন কিছুকাল। খ্যাপা টাইপের লোক, চাকরি বাকরি ছেড়ে দিয়েছিলেন, বিয়ে থা করেননি। নাম ছিল বিলাস, আমরা তাকে বিলাসদা বলেই ডাকতাম। একদিন এক কাণ্ড হলো, আমাদের বাড়িতে খবর এলো বিলাসদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিলাসদা বাচ্চা নন, ছেলে মানুষ নন, পলিটিক্যাল পার্টির লোক নন যে তাকে খুঁজে পাওয়া যাবে না। বাবা বললে, একবার মেজদির বাড়ি যা, গিয়ে দেখ কি ব্যাপার। মেজদির চোর বাগানের বাড়িতে গিয়ে দেখি একটা হুলুস্থুল কাণ্ড চলছে। বিলাসদা দিন দুয়েক আগে দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে যান। ওরকম তো রোজ যান, কেউ কিছু জিজ্ঞেস করেনি। রাত পর্যন্ত বিলাসদা ফিরছেন না দেখে বাড়ির লোক বেশ চিন্তিত হয়ে ওঠে, খোঁজ খবর নিতে শুরু করে। খ্যাপা লোক, কোথায় গেছেন, কি করছেন বোঝাও মুশকিল। সে রাতটা কাটার পর সকাল থেকে ছুটোছুটি লেগে গেল। আত্মীয় স্বজনের বাড়ি, বন্ধু বান্ধবের ডেরা, হাসপাতাল, পুলিশ, কোথাও কোনো ট্রেস নেই। লোকটা চলে গেল কোথায়? কলকাতা ছেড়ে বিলাসদা পালিয়ে গেলেন নাকি? কোথায় গেলেন? এই রকম একটা বিতে কিচ্ছিরি অবস্থায় আমি মেজদির বাড়ি গিয়েছিলাম সকালে। যাওয়াই সার, কোনো কাজে এলাম না। মেজদি বলল, তুই বিকেলে একবার আসিস। আবার বিকেলে গেলাম, গিয়ে দেখি বাড়িতে কান্নার রোল উঠেছে। বিলাসদা রাস্তার মধ্যে সেরিব্রাল অ্যাটাক হয়, রাস্তাতেই পড়ে যান। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর এমার্জেন্সির বাইরে ফেলে রাখা হয়েছিল, পরে বেডে নিয়ে যাওয়া হয়। পুরো একটা দিন কমপ্লিট অজ্ঞান ছিলেন, তারপর মারা যান। বিলাসদার কাছে এমন কিছু ছিল না যা দিয়ে তাকে ট্রেস করা যায়। অনেক কাঠখড় পুড়িয়ে ট্রেস করা যখন গেল, তখন শুনলাম মগ থেকে ডেড বডি আনতে হবে। সেই বডি আনতে লোক গেছে। বুঝতেই পারো আমি কি অবস্থায় পড়েছি তখন। বিলাসদা মারা যাওয়ার খবর পেয়ে বাড়িতে অনেক লোক এসেছে, আসছে একে একে। তার মধ্যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছাড়াও বিলাসদার পুরনো ছাত্রছাত্রীরাও ছিল। কান্নাকাটি, কেউ খাট আনছে, কারা যেন ঝুড়ি ঝুড়ি ফুল কিনে আনলো। ঠিক এই সময় আমি একটা মেয়েকে দেখলাম। মেয়ে দেখার অভ্যাস আমার চিরকালের, কিন্তু ভাই সত্যি বলছি, এমন মেয়ে আমি জীবনে দেখিনি। আশ্চর্য দেখতে। তার পুরো চেহারার মধ্যে এমন একটা আকর্ষণ ছিল যে বুঝিয়ে বলা যায় না। ছিপছিপে চেহারা, মাথায় লম্বা চুল, সুন্দর কোমর, ঘাড় পিঠ নিখুঁত, মুখখানিও ভারী মিষ্টি, মোলায়েম অথচ অভিজাত। সাদা খোলের একটা শাড়ি, কালো পাড়, গায়ের জামাও সাদা, মাথার চুল একেবারে এলো। কিন্তু শান্ত উদাস চোখ মেলে সে বার কয়েক বারান্দা আর বাইরে এলো গেল। আমি যতক্ষণ পারি তাকে দেখতে লাগলাম। মনে হচ্ছিল ও যেন আমার চোখের আড়ালে না যায়। বাড়িতে এত লোকজন, কে কার আত্মীয়, কার কি পরিচয়, ওই দুঃখের অবস্থায় কাউকে জিজ্ঞেস করার কথা নয়। তবু আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, সে বলল জানে না। আমি গিয়েছি বিলাসদার শ্মশান যাত্রায় শোক যাত্রী হতে, অথচ একটি মেয়েকে দেখে সমস্ত কিছু ভুলে গিয়ে তাকে দেখছিলাম আর ভাবছিলাম। বিলাসদার দেহ এলো, বাড়িতে নামানো হলো, কান্নাকাটি, ফুল, অগুরু, কত কি হলো। আমি শুধু মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছি আর দেখছি।
তারপর যখন বিলাসদাকে নিয়ে আমরা বেরোচ্ছি, সন্ধেবেলা হরিবোল শুরু হয়েছে, মুখ ফিরিয়ে দেখি সেই মেয়েটি নিবিড়, বিষণ্ণ, উদাস চোখে চেয়ে আছে। শোক আর বেদনায় সেই সন্ধ্যাটি যেন তার মুখশ্রীতে নিবিড় হয়ে থাকল। তারপর আর তাকে দেখিনি। এতকাল পরে আজ এখানে আবার তার ছবি দেখলাম। আমি জানি না আমার কোনো ভুল হচ্ছে কিনা, তবে সেই মেয়েটিকে আমার ভোলার কথা নয়। অমলা স্টোর্সের সাইনবোর্ডের ছবিটা আর ওই মেয়ের মুখ হুবহু এক। আমি বুঝতে পারছি না কেমন করে এটা হলো। তাছাড়া ওই মুখ অমলা স্টোর্সের সাইনবোর্ডই বা এলো কি করে, কে আঁকলো? বলতে বলতে মিহির চুপ করে গেল। মিহিরের কথা ফুরোলে আমরা চুপচাপ। নীলু একটা নতুন সিগারেটের প্যাকেট খুলে আমাদের চারজনকে দিল। সিগারেট ধরালাম। শীত যেন হাত পা গায়ে বসে যাচ্ছে, কপালটাও ব্যথা করছিল। আমি বললাম, অমলা স্টোর্সের ওই মেয়েটির মুখ দেখে আমার একজনের কথা মনে পড়ছে। তার নাম অমলা কিংবা কমলাও হতে পারে, ঠিক বলতে পারবো না। কারণ তাকে যারা ডাকছিল তারা আমার থেকে একটা এতটাই তফাতে ছিল যে আমি নামটা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না। ব্যাপারটা বেশি দিন আগে ঘটেনি। এবার পুজোর সময় মা আর মাসিমা তীর্থ করতে বা বলা যেতে পারে বেড়াতে ওই স্পেশাল গাড়িতে যাচ্ছিল। টাকা পয়সা জমা দিয়ে যথারীতি সিট বুক করা হয়েছে। যাত্রার দিন আমি গেছি হাওড়া স্টেশনে মা আর মাসিমাকে তুলে দিতে। সে ভাই এক এলাহি কাণ্ড। মানুষে এত বেড়ায় আমার জানা ছিল না। বুড়ো বুড়ি, বউ, বিধবা, যুবতী, কোনো দিকে কমতি নেই। যারা যাবে তারা তো আছেই, যারা যাচ্ছে তাদের আত্মীয় স্বজনেও প্ল্যাটফর্মটা গিজ গিজ করছে। মা আর মাসিমাকে তুলে দিয়ে আমি নিচে নেমে একটু হাওয়া খাচ্ছি। দেখি ওই মেয়ে। সংসারে এক একটা ঘটনা ঘটে ঠিক যেন বজ্রপাতের মতো। কখন ঘটে গেল, কি করে আমাদের চোখ ধাঁধিয়ে দিল, স্তম্ভিত হলাম। বোঝাই যায় না। এটাও ঠিক তেমনই। একেবারে আচমকা দেখলাম সেই মেয়েটি আরও দুজনের সঙ্গে বিছানাপত্র সুটকেস এনে গাড়িতে চড়ছে। অসামান্য চেহারা ভাই, যাকে বলে ডানা কাটা পুরি। উর্বশী বা ওই রকম কিছু বলি, মোটেও তার নয়, একেবারে অন্য রকম। দেখা মাত্র চোখে যেন বিদ্যুতের ঝিলিক লেগে যায়। এমন সুশ্রী, সংযত, শালীন চেহারা। ভগবান মেয়েটিকে কোথাও যেন চড়া রঙে আঁকতে চাননি। একেবারে নরম তুলিতে নরম রঙে, নিখুঁত গড়ন, কোথাও কোনো অমিল নেই, অসঙ্গতি নেই। যেমন হাত পা তেমনই কোমর, মুখ, গলা। আর মুখটা কি বলবো ভাই, শরতের ফুটে ওঠা জ্যোৎস্নার মতো, এমন মসৃণ স্নিগ্ধ, চোখ জুড়োনো। আমি হাঁ করে মেয়েটাকে দেখতে লাগলাম। সে গাড়িতে উঠল, তার জায়গা খুঁজে নিল, জিনিসপত্র রাখল। তার দুই সঙ্গিনী তাকে অমলা বা কমলা বলে ডেকে ডেকে কথা বলতে লাগলো, আর হু হু করে সময় বয়ে যেতে লাগলো। আমি তখন চোখে কি দেখছি আর দেখছি না খেয়াল নেই। বুকের মধ্যে কিসের যেন একটা তোলপাড় চলছে, মাথা ঝিমঝিম করছিল। হ্যাঁ, বলতে ভুলে গেছি, মেয়েটির চুল ছিল এলানো। কেন, কিসের জন্য আমি জানি না। ওই চুলের জন্য তাকে কেমন একটা যোগিনী যোগিনী দেখাচ্ছিল। some sort of religious purity. তারপর গাড়িটা কখন যেন ছেড়ে দিল। দেখলাম সে জানলা দিয়ে মুখ বাড়িয়ে হাসছে, আস্তে আস্তে হাত নাড়ল। আমিও একবার হাত নেড়ে দিলাম। গাড়ি ওকে নিয়ে চলে গেল। আমি বেহুঁশ হয়ে বাড়ি ফিরলাম। সত্যি ভাই, কোনো দিন ভাবিনি আবার ওকে দেখব। কিন্তু আজ হলো কি?
এই একটা পাণ্ডব বর্জিত জায়গায় এই রকম একটা বাড়িতে কোথাকার একটা দোকানের সাইনবোর্ডে তারই অবিকল মুখ দেখলাম। আশ্চর্য! সত্যি আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে না, তবু অবিশ্বাস করতে পারছি না। আমি আমার কথা শেষ করলাম। এবার নীলুর পালা। আমরা চারজনই মাথায় গায়ে কম্বল জড়িয়ে আছি। কনকন করছে ঠান্ডা, বিছানাটা এলোমেলো হয়ে গেছে, সিগারেটের ধোঁয়ায় ঘর ভরা, লণ্ঠনের আলোটাকে কুয়াশার আড়াল দেওয়া আলোর মতন দেখাচ্ছে। নীলু বলল, আমি ভাই মেয়েটিকে দেখেছি একেবারে অন্যভাবে। একদিন দুপুরবেলা অফিসে আমার এক বন্ধুর ফোন পেলাম, বলল শিগগির আয়, আমার খুব বিপদ। ফোন পেয়ে ভবানীপুরে ছুটলাম। গিয়ে দেখি পুষ্প, মানে আমার বন্ধুর নাম পুষ্প, পাগলের মতন মাথা খুঁড়ছে। লোকজন জমে গেছে চারপাশে, পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স। পুষ্পর বউ বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ব্যাপারটা বুঝে দেখ কোথা থেকে কি, সুইসাইড কেস। কাজেই পুষ্পর বউকে পোস্টমর্টমের জন্য নিয়ে গেল, আর পুলিশ পড়ল পুষ্পকে নিয়ে। পরের দিন বিকেলে আমরা পুষ্পস্থির ডেড বডি পেলাম। হিন্দু মহাসভার গাড়ি করে নিয়ে গেলাম কেওড়াতলা। তখন সন্ধে হয়ে গেছে। আমাদের পর আর কয়েকটা বডি এলো, খাটে শোয়ানো, মুখ খোলা, ফুল টুল সামান্য রয়েছে। কি বলবো ভাই, এমন মেয়ে আমি দেখিনি। মনেই হয় না সে মারা গেছে, যেন চোখ বুজে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে ঘুমিয়ে মজার কোনো স্বপ্ন দেখছে। ঠিক ফুলের মতন মুখ, কি অপরূপ চোখ, ঠোঁট, নাক, মাথার চুলগুলো কাঁধের দুপাশে ছড়ানো। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। ভুল করে জ্যান্ত লোককে পোড়াতে আনেনি তো? তাই কি হয়? পুষ্পর বউকে ততক্ষণে চুল্লিতে নিয়ে যাচ্ছে। পুষ্প হাওয়া করে কাঁদছিল। আমি শুধু মেয়েটিকে দেখছি আর ভাবছি, ও কি সত্যি মৃত না জীবিত, জীবিত না মৃত। ভাবতে ভাবতে দেখি মেয়েটি যেন তার ঠোঁটের কোণে পাতলা একটু হাসল। কেন হাসলো বুঝতে পারার আগেই চুল্লিতে তার দেহ ঢুকে গেল। হ্যাঁ, চুল্লিতে তার ডাক পড়ল। অমন একটা মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়ার আগেই আমি শ্মশান ছেড়ে পালিয়ে এলাম। জীবনে আর অমন কোনো মুখ, মৃত্যু কেউ ভুলি না। এই মুখ হলো সেই মুখ। আমি ভুলিনি, ভুলতে পারিনি, কিন্তু অবাক হয়ে ভাবছি সেই মুখ এখানে এলো কি করে। স্ট্রেঞ্জ। নীলু বলল। আমি অবাক হয়ে ভাবছিলাম, বিয়ে বাড়িতে যে মুখের দেখা শরৎ পেয়েছিল, সেই মুখ কোথা দিয়ে কোথায় এসে শেষ হলো। হায় হায়। আমরা বসেই থাকলাম চুপচাপ, চার বন্ধু, মাথা গা কম্বলে জড়িয়ে। লণ্ঠনটা টিমটিম করে জ্বলতে লাগলো। হঠাৎ শরৎ বলল, বাইরে বড় শীত। আমার কেমন যেন ইচ্ছে করছে অমলাকে ঘরে এনে রাখি। মানে ওই অমলা স্টোরসের সাইনবোর্ডটাকে। শরৎ মাথা নেড়ে বলল, হ্যাঁ, তবে সাইনবোর্ড বলো না, ও অমলা। নীলু বলল, আনলেই হয়, এমন কি কঠিন কাজ। আমরা চার বন্ধু টর্চ আর লণ্ঠন নিয়ে দরজা খুলে অমলাকে আনতে গেলাম বারান্দায়। সমস্ত চরাচর জুড়ে জ্যোৎস্না নেমেছে। কি গভীর কুয়াশা, হিম ঝরছে নিঃশব্দ বৃষ্টির মতন। শরৎ টর্চ ফেলেই বলল, আরে। আমরা বারান্দার শেষ প্রান্তের দিকে তাকালাম। অমলা স্টোরসের সাইনবোর্ডটা কোথাও নেই। ভিডিওটি ভালো লাগলে
লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।